আসসালামু আলাইকুম। নানা কারণে ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলনটি বাংলাদেশে গড়ে উঠেছিল, সেই আন্দোলন নিশ্চয়ই এই মুহূর্তে এসে অনেকটা বিতর্কিত অবস্থার মধ্যে পড়েছে। এই কথা আমাদেরকে বলতেই হচ্ছে। আমি বলছি না যে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনটি একেবারে মুখ থুবড়ে পড়েছে, তবে যে স্পিরিটটি মানুষের মধ্যে ছিল এবং যে স্পিরিটও ছিল, তা থেকে খানিকটা হলেও অনেকেই ছিটকে পড়েছেন। এবং এই যে মানুষের স্পিড এবং স্পিরিট দুটোই নষ্ট হয়ে যাওয়া, এটির পিছনে কি বিএনপি অন্যতম কোনো ভূমিকা পালন করলো তাদের সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে? এই প্রশ্নটি উঠতেই পারে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, এই আন্দোলনটি নিঃসন্দেহে বিএনপি নেতৃত্বে গড়ে ওঠেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে বা সমমনা দলগুলো রয়েছে তাদের কারো কারো মাধ্যমে এবং কিছু সামাজিক সংগঠনের মাধ্যমে এই আন্দোলনের একটি তীব্রতা গড়ে উঠেছিল। আমি গড়ে উঠেছিল বলতে বাধ্য হচ্ছি। এবং যখন একটা মোটামুটি পরিণত অবস্থায় এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব গত 20শে মার্চ তিনি নিজের গায়ের শাল পুড়িয়ে দিয়ে জানান দিলেন যে এই আন্দোলনের সঙ্গে বিএনপির সংহতি প্রকাশ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, তারপর পরে কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনটা আরেকটু বেগবান হলো। কিন্তু হঠাৎ করে ছন্দপতন ঘটল। কেমন করে? রুহুল কবির রিজভী এই আন্দোলনের সংহতি জানানোর আগে থেকেই টনক নড়েছিল ভারত এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যেই। কিন্তু যখন রুহুল কবির রিজভী প্রকাশ্যে সংহতির কথা জানালেন, তার পরপরে কিন্তু আমাদের খোদ প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে কথা বললেন এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন বেশ কিছু রিপোর্ট এলো যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব রুখতে অথবা ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন শুরু হয়েছে তাকে যে কোনো মূল্যে দমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রীতিমতো যুদ্ধ শুরু করেছে। অসংখ্য রিপোর্ট আছে, যে কেউ ইচ্ছা করলে দেখতে পারবেন। তার মানে এই আন্দোলনটি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল এবং খোদ বিজেপি সরকার, মোদী সরকারের মধ্যেও টনক নড়েছিল। ভারতের বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করছেন তারা এই বিষয়টি নোটিশ করেছিল মোদী সরকারের প্রতি, যে বিষয়টি নিয়ে ভাবতে হবে, ভাবার প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম বিএনপির নানান ধরনের সিদ্ধান্তহীনতা। যখন রুহুল কবির রিজভী এই কথাটি বা সংহতিটি জানালেন, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা দলের একটি সমাবেশে যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গেলেন, সেই সমাবেশেও কিন্তু ইন্ডিয়া আউট, ইন্ডিয়া বয়কট এই স্লোগানগুলো অনেক বড় বড় করে লেখা ছিল সেই মঞ্চে। এবং সেই মঞ্চে বসেই ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রতি, ভারতীয় পণ্য বর্জনের জন্য। কিন্তু বিএনপি আসলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে কিনা এই আন্দোলনকে, আনুষ্ঠানিকভাবে সংহতি প্রকাশ করছে কিনা, অথবা এই আন্দোলনের সঙ্গে নিজেকে জড়াবে কিনা, এই ধরনের অনেক মন্তব্য, এই ধরনের অনেক প্রশ্ন উঠতে শুরু করলো। জানানো হলো যে বিএনপি পরবর্তী বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা স্থায়ী কমিটির বৈঠক হতে দেখলাম, সেখানে বিষয়টি আলোচনায়ও এলো, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত এলো না। সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে বিষয়টি, ঈদের পরে বিএনপির অন্যতম শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি ঈদের পর নিজের বাসভবনে চট্টগ্রামে তিনি সাংবাদিকদের বললেন যে এটি একটি সামাজিক আন্দোলন, এই আন্দোলনে বিএনপির কোনো নেতার সমর্থন রয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইলেন এই আন্দোলনের প্রতি বিএনপির সমর্থন নেই, কোনো নেতার সমর্থন রয়েছে। আমি এই জায়গাটিতে একটু নোটিশ করতে চাই, সবার উদ্দেশ্যে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেন বিএনপি এই আন্দোলনে সংহতি প্রকাশ করতে পারল না আনুষ্ঠানিকভাবে। বিএনপির কোনো নেতা তো প্রকাশ্যে ঘোষণা দিলেন যে আন্দোলনের যৌক্তিকতা রয়েছে এবং এই যে আন্দোলনটি গড়ে উঠল, আমি একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই তার যথেষ্ট প্রমাণও রয়েছে। হ্যাঁ, এই আন্দোলন যেভাবে গড়ে উঠেছে তার মধ্যে একটি বড় অংশ সরকার বিরোধী হিসেবে পরিচিত, আবার সাধারণ মানুষ যারা রয়েছেন একেবারে নিরপেক্ষ জায়গা থেকে তারাও কিন্তু এই আন্দোলনটিকে সমর্থন করছিলেন এবং এই আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়িয়েছিলেন, নিজেদেরকে জড়িয়েছিলেন। বলা যায়
দেশের একটি অংশ যারা দল মত নির্বিশেষে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাহলে কেন বিএনপি পারল না? এক নম্বর হচ্ছে, এটি কি বিএনপির নেতৃত্বের সংকটের কারণে হলো? দুই নম্বর হচ্ছে, বিএনপি কি ভারতকে ভয় চাপ পাচ্ছে যে প্রকাশ্যে এরকম একটি আন্দোলনে সমর্থন জানালে সেটি ভারত বিরোধিতার তুঙ্গে উঠবে, বিএনপির পক্ষ থেকে এমন একটি বিষয় স্পষ্ট হয়ে যাবে এবং সেটিকে ভারত খুব ভালো চোখে নেবে না, যেটি প্রকারান্তরে বিএনপির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? এটি অনেকে বলছেন, এক পক্ষ বলছেন যে বিএনপির ভিতরেই যেটা করলে পরবর্তীতে ভারতের বিরোধিতার কারণে বিএনপির ক্ষমতায় আসা কঠিন হয়ে যাবে। আরেকটি অংশ বলছে, যেটি প্রথমে বললাম, যে বিএনপির মধ্যে নেতৃত্ব সংকট। দুটো বিষয় তাহলে আমি একটু ছোট্ট করে একেবারে দুই এক লাইনে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে নেতৃত্বের সংকটের কথা যদি আমরা নিয়ে আসি, অবশ্যই বিএনপির বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্বের সংকটের কারণেই আন্দোলনগুলো সফল পরিণতির দিকে যায়নি, এ কথা তো স্পষ্ট করে বলা যায়। যে বিষয়ে কথা বলছি সেটিই তো তার অন্যতম উদাহরণ। আরও তো উদাহরণ রয়েছে। 28 অক্টোবরের কর্মসূচি কেন বিফল হলো, ব্যর্থ হলো, কেন নির্বাচন ঠেকাতে পারলো না, এবং অসহযোগ আন্দোলনের যেটি ডাক দেওয়া হলো সেটি কাদের পরামর্শ দেওয়া হলো, কোনো ধরনের মাঠ পর্যায়ের কোনো নোটিশ না করে, মাঠ পর্যায়ের কোনো ধরনের জরিপ না চালিয়ে কিভাবে এত বড় একটা কর্মসূচি থ্রো করা হলো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে বিএনপির মহাসচিবের পদ নিয়েও কিন্তু নানা ধরনের গুঞ্জন চলছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরোধিতা অনেকে করছেন বা অনেকে চাইছেন তাকে সেই পদ থেকে সরিয়ে নতুন কাউকে নিয়ে আসতে, অথবা নতুন কেউ আসতে চাইছেন। হতেই পারে, সেটি হতেই পারে। গণতান্ত্রিক যে কোনো দলের জন্য, শুধু বিএনপি কেন, যে কোনো দলের জন্যই নেতৃত্বের পরিবর্তন আসতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন এখানে একটি অসুস্থ প্রতিযোগিতা রয়েছে, এবং যেই অসুস্থ প্রতিযোগিতার কারণে বিএনপির যে ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে তাদের যে দুর্দান্ত আন্দোলন, সেগুলো বিফলতার দিকে যাচ্ছে। আর একটি হচ্ছে, যারা বলছেন ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচিতে বিএনপি নিজেকে আনুষ্ঠানিকভাবে জড়ালে ভবিষ্যতে ভারতের বিরোধিতার কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এই কথাটির কি কোনো প্রকারের কোনো যৌক্তিকতা আছে? আমরা ধরে নিলাম যে বিএনপি কখনোই এই আন্দোলনের সমর্থন করবে না, অথবা কখনোই ভারতের বিরোধিতা কোনো ইস্যুতেই করবে না। ভারতের আস্থা কি বিএনপি অর্জন করতে পারবে আদৌ? এমনটা কি মনে হয়? মনে হওয়ার কোনো যৌক্তিকতা আছে? থাকতে পারে? আমার তো মনে হয় না। তার কারণ বিএনপি হয়তো না, নিশ্চয়ই চেষ্টা করেছিল। আমরা জানি যতদূর ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তোলার মাঝে এই যে আন্দোলনটি হলো 7 জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে, তখন নয়, তারও আগে থেকে। এবং এই আন্দোলনের সময়ও বিএনপি কিন্তু খুব বেশি ভারতের বিরুদ্ধে কথা বলেনি, বরঞ্চ ভারতের আস্থা অর্জন করার চেষ্টা করেছে। ভারত একটি বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র। ভারত কখনোই একপক্ষীয়ভাবে কোনো বিশেষ কোনো দলের পক্ষ নিতে পারে না, এমন কথা তারা বলে আসছিল। তাদের রাজনৈতিক ভাষা দিয়ে হোক বা বিশ্বাসের জায়গা থেকে হোক, যেভাবেই হোক করেছিল তো, কিন্তু হয়নি কিছুই। না হওয়ারও অনেক কারণ আছে, সেগুলো আর এখানে বিশ্লেষণ করে লাভ নেই। এর আগে নিশ্চয়ই অনেক কন্টেন্ট করা হয়েছে বা বহুবার এগুলো উচ্চারিত হয়েছে। কিন্তু কেন বিএনপি এই কাজটি করতে পারল না? এবং আমি নিশ্চিত করে বলতে পারি, যেহেতু এই আন্দোলনের সঙ্গে সরকারের তুমুল বিরোধী একটি অংশ জড়িত, আবার সাধারণ মানুষ যারা দলমত নির্বিশেষে এই আন্দোলনকে সমর্থন করছিলেন, একই সঙ্গে আমি এটুকুও বলতে পারি, স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা আওয়ামী লীগের ঘোরতর সমর্থক, তাদের মধ্যেও একটি অংশ এই আন্দোলনকে সমর্থন করছেন এবং নিজেদেরকে সেই আন্দোলনে জড়িয়েছেন। তার মানে এই আন্দোলনে একটি তুমুল যৌক্তিকতা নিশ্চয়ই রয়েছে। না হলে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আওয়ামী লীগের সমর্থক, তারাও কেন এই আন্দোলনে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন? কিন্তু সম্ভবত বিএনপি এখানেও ব্যর্থ হলো। যদি বিএনপি তাদের সিদ্ধান্তটি ইতিবাচকভাবে জানাতো, তাহলে নিশ্চয়ই ভারত বয়কট আন্দোলনের তীব্রতা আরও বেশি বাড়ত, এবং সেটি নিশ্চয়ই সবার জন্য অমঙ্গলজনক কিছু হতো না, মঙ্গলজনক ছাড়া। এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।